ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রথম থেকেই তাকে অনেকে খুব বড় মনে করছি, আবার অনেকে তাকে খুব ছোট মনে করছি। কিন্তু বাস্তবতা হলো যে তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তো এখন তিনি অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড় দিয়েছেন। এটা চারটিখানি কথা না, ওই মশাল আমার হাতে দেওয়ার সাথে সাথে আমি চিত হয়ে পড়ে যেতাম। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকটি আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে নেব। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন যে সময়সীমার কথা বলা হচ্ছিল তাতে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করছিল বিএনপি। এ কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের একদিন আগে বুধবার নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে ইতিবাচক ধারণা পেতে প্রধান উপদেষ্টার দপ্তর যমুনায় যায় বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জুলাই চার্টার সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ১.৫ ঘণ্টা আলোচনার পর গণমাধ্যমে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংস্কার কমিশনের যেসব মতের ঐক্য হবে তার ভিত্তিতে চার্টার্ড করতে রাজি বিএনপি জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তোষ জানিয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান মির্জা ফখরুল। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এরপরই একই বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকা নিয়ে যারা বিভিন্ন কথা বলছেন তার দায় প্রধান উপদেষ্টার নয়। যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে? আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি, জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। কেউ আমাদের সরকারের কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসূত কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হয়। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষ করে দ্রুত সময় নির্বাচনের পক্ষে জানিয়ে তিনি বলেন, যে যাই বলুক আগামী জুনের আগেই জাতীয় নির্বাচন হবে সেটা নিশ্চিত। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব গোলাম মাওলা রনি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি বৈঠকের পর যে প্রতিক্রিয়া দিয়েছে সেটি কি দলের নমনীয় অবস্থান মনে হচ্ছে নাকি কোনো কঠোরতার ইঙ্গিত? না, আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য তাদের যে শারীরিক মানসিক প্রস্তুতি দরকার ছিল, পেপার ওয়ার্ক দরকার ছিল, কম্বিনেশন দরকার ছিল, সেটা যথেষ্ট ঘাটতি ছিল। ফলে আপনার এই অনুষ্ঠানে যেটা দেখলাম যে যখন ওনারা সবাই বৈঠক করছিলেন তো মির্জা ফখরুল সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনের যে আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। কিন্তু উল্টো দিকে যখন সালাউদ্দিন সাহেব যারা বসেছিলেন তাদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল যে একেবারে পেশি খুব শক্ত হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে এবং সব এলোমেলো হয়ে গেছে। তো এখানে আসলে একটা টিম ওয়ার্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রথম থেকেই তাকে অনেকে খুব বড় মনে করছি, আবার অনেকে তাকে খুব ছোট মনে করছি। কিন্তু বাস্তবতা হলো যে তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তো এখন তিনি অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড় দিয়েছেন। এটা চারটিখানি কথা না, ওই মশাল আমার হাতে দেওয়ার সাথে সাথে আমি চিত হয়ে পড়ে যেতাম। এটা এত সোজা জিনিস না। তারপরে
তিনি রোনালদো, মেসি, রোনালদিনহো এরকম বিখ্যাত বিখ্যাত লোকের সঙ্গে তার উঠা বসা। আর আমরা বাংলাদেশে কানামাছি, বুহবো, গুল্লাসোর, দাঁড়িয়েবান্ধা এই সমস্ত খেলায় অভ্যস্ত। তো কাজেই ওনার সঙ্গে আমাদের যে অ্যাডাপশনটা, সেই অ্যাডাপশনটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে তিনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন এবং তিনি যে মার্কেটিং পলিসি অনুসরণ করছেন, এটা আমাদের যে গতানুগতিক রাজনীতি, যেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা বাংলাদেশে যে রাজনীতি করি, এই রাজনীতির ভাষা থেকে অনেকগুলো কোড ঊর্ধ্বে। ইটস এ ডিফারেন্ট কোড। এখন সেই ডিফারেন্ট কোডে একত্রে পৌঁছানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের পর্যায়ে নেমে আসতে হবে, অথবা আমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে। এখন ওই দুটো জায়গাতে উনিও নামেননি, আর আমরা ওনার পর্যায়ে যেতে পারিনি। ফলে কি হচ্ছে, প্রতিদিনই কনফিউশন তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। এবং সন্দেহ মানে যেন তেন সন্দেহ নয়, সকলের প্রতি সকলের। বিএনপির অভ্যন্তরীণ 3-4টি গ্রুপ হয়ে গেছে। কেউ বলছে এরা ভারতের দালাল, কেউ বলছে এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তলে তলে সম্পর্ক করে, কেউ বলছে এরা জামাতকে আবার আনতে চায়, কেউ বলছে না এরা হলো সত্যিকার অর্থে বিএনপির লোকজন। জামাতের মধ্যে দেখেন এই অল্প সময়ের মধ্যে জামাতের আর্ট অ্যাটিটিউড এবং নীতিগত যে তাদের সিদ্ধান্তগুলো 10-12 বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নতুন যে দল এনসিপি, তাদেরও কথাবার্তা, আচার আচরণ সব কিছুর মধ্যে কিন্তু এলোমেলো হয়ে গেছে। ইভেন কি আমি ডক্টর আসিফ নজরুল সাহেবের কথাটা শুনলাম, তিনি মুখ ফুসকে যে কথাটা বলে ফেলছে সরকারের জায়গায় তিনি দল বলছেন। এর অর্থ যে আসিফ নজরুল সাহেবও এখনও ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে ওনার যে হাইট, ওনার যে চিন্তা, ওনার যে চেতনা, এটাই এখনও ওনার উপদেষ্টা মণ্ডলীরা বুঝতে পারেননি। ফলে ওই যে উনি যেটা বললেন যে নির্বাচন আদৌ হবে কি হবে না, কবে হবে, কীভাবে হবে, এ সব কিছুই নির্ভর করছে এক ব্যক্তির ইচ্ছার উপর। এখন এটার বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন করতে পারি, গতানুগতিক আন্দোলন করতে পারি, কিন্তু ব্যাপারটা হলো গত 15 বছর ধরে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হতে হতে, মামলা মোকদ্দমা খেতে খেতে আমাদের মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে অনেকের। আমাদের মনের মধ্যে ভীষণ একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। পুলিশের বাঁশি অনেক দিন যাবৎ গত 6-7 মাস বাজে না, কিন্তু যারা গত 15 বছর ধরে পুলিশের বাঁশি শুনে আসে, তাদের পিছনে যদি হঠাৎ করে 4-5টা পুলিশের বাঁশি ফু দেয়, আপনি দেখবেন যে সর্বনাশ হয়ে গেছে। কি পরিমাণ যে দৌড়াদৌড়ি আপনি কল্পনাই করতে পারেন। সে ভয় কাটছে না এখন? না, সে ভয়, এটা সম্ভব না। এরকম একটা ট্রমা আমাকে একজন খুব আপনজন বলতেছিলেন, ওনাদের বয়সী আর কি। আমি একটা শোতে বলছিলাম যে শেখ হাসিনা ফিরে আসতে পারে। তো সে বলে, রনি ভাই আপনি এই কথাটা কেন বললেন? তা আমি বললাম, কেন, কি হয়েছে? এই কথাটা শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। কারণ আমি তার দ্বারা যে নির্যাতিত হয়েছি, যে নির্যাতন আমার ফিজিক্যালি আমারকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, আমার ওই দৃশ্য মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সব এলোমেলো হয়ে যায়। তাহলে আমাদের যে 15 বছরের ফ্যাসিজম বলেন, দুর্বৃত্তায়ন বলেন, ওই ট্রমাটা কাটেনি। দ্বিতীয়ত হলো যে এই একটা সরকারের সঙ্গে অ্যাক্টিভলি তৃণমূল থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যায়ে কম করে হলে 1 থেকে 1.5 লাখ লোক, বিএনপি এবং আওয়ামী লীগ, যারা সরাসরি সরকারি কর্মের সাথে সম্পৃক্ত থাকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যায়ে। এখন এই সরকারে যদি এই পর্যায়ের লোক ধরেন নট মোর দ্যান 50, এখনও পর্যন্ত তাদের 50 জনের বেশি এরকম লোক হয়নি। আজ্ঞাবহ না, ঠিক সরকারের সমস্ত কাজকর্মে। এখন আমলারা তো আসলে সরকারের লোক না, কিন্তু আপনি ধরুন যে বিএনপি বা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় নিচ্ছে, সঙ্গে সঙ্গে 1 লাখ থেকে 1.5 লাখ লোক পুরোপুরি সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করছে। এখন একটা জেলাতে বিশ্বাস করেন একজন ডিসি কিংবা ধরুন একজন টিওনো উপজেলাতে বা একজন এসপি, তারা ওই জেলার 5% to 6% কাজ করতে পারেন। বাকি কাজগুলো ওখানকার যারা জনপ্রতিনিধি, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পক্ষে করতে হয়, বিপক্ষে করতে হয়, অথবা কোঅপারেটিভলি করতে হয়। যেই সুযোগটি গত 7 মাস যাবৎ এই সরকার পাচ্ছে না। ফলে সেখানে একটা বিশাল ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। কিছু কিছু রাজনৈতিক চাপের কথা তো শুনি প্রশাসনের উপরে।
এটাকে নেগেটিভ, এটা চাপ না। আমি যে কথাটা বলছি এটা পজিটিভ, অর্থাৎ সরকারকে সহযোগিতা। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি যে ধরুন একজন উপজেলা চেয়ারম্যান, তিনি টিওনো সাহেবের সঙ্গে কাজ করছেন কী করে প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে, আর এখন টিওনো সাহেবের কাছে গিয়ে বলছে চাঁদাটা দাও, ব্যবসাটা দাও, বাণিজ্যটা দাও, এটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনলেন, এটা বরং সরকারকে আরও লো ফলের মধ্যে যাচ্ছে। কিন্তু পজিটিভ অর্থেই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা দেশকে যেভাবে এগিয়ে নিতে পারে, এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। এখন যমুনাতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সুন্দর সুন্দর চাল চালছেন, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছেন, এবং তার কথা মির্জা ফখরুল সাহেব সামনাসামনি বসেছিলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনে আসা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু বাইরে আসার পরে, অর্থাৎ গেটের বাইরে আসার পরে বিএনপি চিন্তা করলো এ কী হলো, কেন গেলাম, কি পেলাম, কি বললাম আর কি শুনলাম, এখন জনগণকে কি বলবো এবং আগামীতে কি হবে, এটা সব মিলিয়ে প্রায় এভরিডেই আমাদের দেশে নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে, যেটা সমাধান আমি আপাতত দেখছি না, দুর্ভোগ না পোহানো ছাড়া। আপনি যে গ্যাপের কথা বলছেন ডক্টর ইউনূসের সাথে রাজনীতিবিদদের, ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা যা শুনি এগুলো তো খুব সহজ সরল ভাষায়, এর মধ্যে দ্বৈত অর্থ বা কৌশলী বক্তব্য কি খুব একটা পাই না। মানে এটা এখানে হলো তো আমাদের ব্যর্থতা। মূল ব্যাপার হলো যে ওনার মতো একজন প্রাজ্ঞ মানুষ, তার মুখ থেকে খুব সহজ সরল ভাষা বের হচ্ছে, এটা খুব স্বাভাবিক ভাষা নয়, এটা খুবই অস্বাভাবিক ভাষা। তো এখন ওই সহজ, আমাদের দেশে দুটো জিনিস হচ্ছে, রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে হিং সিং ফট, মানে আপনাকে খুব জটিল করে কথাবার্তা বলতে হবে, অথবা টু দি পয়েন্টে বলতে হবে, অথবা একেবারে আপনি কিছুই বোঝেন না। তা উনি যেভাবে কথা বলেন দেব শিশুর মতো, যে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সবে মাত্র, পৃথিবীর কোনো পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করেনি, উনি যা দেখেন তাই বলেন, যা বুঝেন তাই বলেন। এরকম একটা সহজ সরল শিশুর মতো মানুষকে আমরা যারা কলঙ্কিত করার চেষ্টা করছি, এটা আমাদের অন্যায় হচ্ছে, এবং এটা ইটস এ ওয়ান সর্ট অফ সাকসেস। তার যে বাচনভঙ্গি, তার যে কথা, এই কথার মধ্যে তিনি যে সরলতাটা ফুটিয়ে তুলছেন, এবং আমাদের মাস পিপল, আপনি গিয়ে দেখেন ইতিমধ্যে কিন্তু মার্চ ফর ইউনূস, তাকে 5 বছর চাই, 10 বছর চাই, তার এই সরলতার কারণে, যে আমাদের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে উনি সেই ভাষায় কথা বলছেন না। আড়ালে কি কিছু আছে না, এটা উনি বলতে পারবেন, আর ওনার আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। আমরা তো এখনো পর্যন্ত মনোজগতে আমার অবস্থা এখন ওই পর্যায়ে যায়নি। আমি শুধুমাত্র বাস্তব অবস্থা যেটা দেখছি, যে উনি এবং ওনার সহকর্মী, উনি এবং ওনার যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, চিন্তা চেতনা কর্মের সব কিছুতে।